সুপ্রিয় ছাত্ররা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ফিজিক্স ক্লাসে আমি তোমাদের ম্যাম জাহানারা আক্তার তোমাদের সাথে আছি। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এবং চ্যাপ্টারের মাঝামাঝি পর্যায়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাস পর্যন্ত যে জি এর ভ্যারিয়েশন বা অভিকর্ষজ ত্বরণ তার ভ্যারিয়েশনের কারণগুলোর মধ্যে আমরা জেনেছি তিনটি কারণে জি এর ভ্যারিয়েশন হয়: উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া এবং আহ্নিক গতিক ক্রিয়া। পৃথিবীর ঘূর্ণনের কারণে যে ক্রিয়া হয় সে আহ্নিক গতিক ক্রিয়া। তো এই জি এর ভ্যারিয়েশন টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আগেই বলেছি। সো তোমরা যখন প্র্যাকটিস করবে খুব ভালো করে ইকুয়েশনগুলো, বিশেষ করে উচ্চতার ক্রিয়ার ক্ষেত্রে কিংবা আহ্নিক গতিক ক্রিয়ার ক্ষেত্রে জি এর যে ইকুয়েশনগুলো পাই সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই টপিক রিলেটেড ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসে। সো খুব ভালো করে ইকুয়েশনগুলো বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজকের ক্লাসে কিছু ছোট ছোট টপিক আলোচনা করব: মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য, বিভব, প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। এরপরে থাকছে আরও কিছু টপিক। এই টপিকগুলো নিয়ে কিছুটা তোমরা পড়েছো চ্যাপ্টার 4-এ, নিউটনিয়ান বলবিদ্যায় কিছুটা ছিল, আর আর আরেকটু বিস্তারিত এই চ্যাপ্টারে পাবে। এবং ঠিক এই টপিকগুলো রিলেটেড তোমরা যেরকম নিউটনিয়ান বলবিদ্যায় পড়েছো, প্রাবল্য দুই রকম হয়: তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। ক্ষেত্র দুই রকম হয়: মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। তো এখানে মহাকর্ষীয় অর্থাৎ মহাকর্ষীয় রিলেটেড ব্যাপারগুলোই পাবে, আর তড়িৎ রিলেটেড ব্যাপারগুলো যেমন তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব ইত্যাদি ব্যাপারগুলো তোমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 স্থির তড়িৎ, সেই চ্যাপ্টারে গিয়ে ডিটেলস পাবে। তো এখানে যদি মহাকর্ষের বেলায় মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় প্রাবল্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, তাহলে পরে তড়িতের ক্ষেত্রে যখন পড়বে সেটা কম্পেয়ার করে পড়তে সুবিধা হবে। তো প্রথমত যদি বলি মহাকর্ষীয় ক্ষেত্র, সবার আগে যে ব্যাপারটা আসে, ক্ষেত্র ব্যাপারটা আসে, মহাকর্ষীয় ক্ষেত্র। এটা তোমরা চ্যাপ্টার 4-এ পড়েছো যে কোনো একটা বস্তু বা কোনো একটা কণার চারপাশে একটা বস্তু যদি আমি ধরি, ছোট এম ভরের একটা বস্তু যদি ধরি, তার পাশে কতটুকু অঞ্চল জুড়ে তার আকর্ষণ বল বিরাজ করবে তার কিন্তু একটা রেঞ্জ রয়েছে। কতটুকু অঞ্চল জুড়ে তা আরেকটা বস্তু এনে রাখলে তাকে আকর্ষণ করবে, যেহেতু মহাকর্ষ বল, এটা অবশ্যই আকর্ষণধর্মী বল, তার একটা রেঞ্জ রয়েছে। তো ওইটুকু রেঞ্জকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, অর্থাৎ একটা বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার আকর্ষণের প্রভাবটা বজায় থাকবে সেই অঞ্চলটাকে বলছি মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র যদি আমরা বুঝে থাকি, দেন মহাকর্ষীয় প্রাবল্য কি জিনিস, ক্ষেত্রর সাথে রিলেটেডই প্রাবল্যের ব্যাপারটা। একটু আগে মহাকর্ষীয় ক্ষেত্রর ক্ষেত্রে আমরা বললাম যে একটা বস্তুর চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে বা আকর্ষণের প্রভাবটা থাকে। তো এই যে আকর্ষণের এতটুকু যদি ধরি আমি একটা বস্তু, ভরের একটা বস্তুর চারপাশে তার মহাকর্ষীয় ক্ষেত্র, এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বাইরে থেকে একক ভরের একটা বস্তুকে আমি যদি আনতে চাই, স্থাপন করতে চাই, তাহলে সেই বস্তুটি যেই বল অনুভব করবে তাকে বলা হয় মহাকর্ষীয় তীব্রতা বা মহাকর্ষীয় প্রাবল্য। আমি আবার বলি, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ভরের একটি বস্তু যদি আমি নিয়ে আসি বা স্থাপন করি, সেক্ষেত্রে ওই একক ভরের বস্তুটি যে বল অনুভব করে তাকে মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তো আরেকভাবে বলা যায় যে ওই একক ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে তাকে বলা হয় তীব্রতা বা প্রাবল্য। তো আমি একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করছি সেই হিসাবে প্রাবল্য বা তীব্রতাকে ই দিয়ে ডিনোট করা, ই সমান F/m, এবং ইকুয়েশন অনুসারে একক দ্বারাই নিউটন পার কেজি। ঠিক আছে, একক পাই। আমরা মাত্রা যদি নির্ণয় করতে চাই, মাত্রা পেতে পারি, মাত্রা দাঁড়াবে LT ইনভার্স 2, যেটা মহাকর্ষীয় প্রাবল্যের বা মহাকর্ষীয় তীব্রতা প্রাবল্য একই বিষয়, তার মাত্রা হলো LT ইনভার্স 2।
এখন পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে মহাকর্ষীয় প্রাবল্যের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের একটা সম্পর্ক রয়েছে। একটু আগে যে লিখলাম প্রাবল্য E সমান F/m, আমরা জানি যখন মহাকর্ষীয় ক্ষেত্র বিবেচনা করি তখন বলের সাথে ত্বরণ যেটা বিবেচ্য হয় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অন দ্যাট কেস আমরা F সমান mg লিখতে পারি, অর্থাৎ E সমান দাঁড়াচ্ছে g। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র যখন আমি বিবেচনা করছি, সেই মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণের মান একই, বা প্রাবল্য এবং অভিকর্ষজ ত্বরণ একই রাশি হিসেবে নির্দেশ করে। সো এই হিসেবে আমরা ই সমান জি, বা আমরা জি সমান জানি gm/r², এটা লিখতে পারি। এটা gm/r² লেখা যায়। অথবা আমরা যদি এই ক্ষেত্রে যদি বলি একক ভরের বস্তুটি মহাকর্ষীয় ক্ষেত্রে আনলাম যখন, তখন সেই যে বস্তুর সঙ্গে কনসিডার করছি সেই একক ভরের বস্তুটির দূরত্ব যদি স্মল আর হয়, তাহলে কিন্তু আমরা এখানে ক্যাপিটাল আর বসাবো না, সেক্ষেত্রে এটা দাঁড়াবে gm/r²। অর্থাৎ একটা বস্তুর চারপাশে মহাকর্ষ ক্ষেত্র, সেখানে আরেকটা বস্তু একক ভরের বস্তু যখন নিয়ে আসছি, দুজনের মধ্যে দূরত্ব যা সেই অনুযায়ী এই ইকুয়েশনটা হবে। আমরা সাধারণত g সমান gm/r² যদিও জানি, কিন্তু এক্ষেত্রে দূরত্ব অনুযায়ী এই ইকুয়েশনটা বসছে, কারণ একক ভরের বস্তুর জন্য প্রাবল্য নির্ণয় করছে এবং সেই প্রাবল্য যদি r দূরত্বে হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে gm/r²। এই ইকুয়েশনটা আমাদের লাগবে E সমান F/m। তাহলে E সমান আমরা পেলাম F/m, অথবা আমরা লিখতে পারি E সমান gm/r²। E এর এই ইকুয়েশনটা ম্যাথে লাগবে, যে প্রাবল্য তার ইকুয়েশন, ঠিক আছে। আর একক আমরা যেহেতু ইকুয়েশন অনুযায়ী একটা একক পেয়েছি নিউটন পার কেজি, আবার ই সমান যেহেতু জি বলছি, তাহলে এককটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবেও বলতে পারি। মহাকর্ষীয় প্রাবল্যের একক হিসেবে মিটার পার সেকেন্ড স্কোয়ারও আসতে পারে। সরাসরি ইকুয়েশন থেকে আমাদের একক হচ্ছে নিউটন পার কেজি। এখন এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবে, যে অভিকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষীয় ত্বরণের সংখ্যাগত মান আমরা সমান পেলাম। আরেকটা ব্যাপার হলো সুষম গোলাকার গোলকের ক্ষেত্রে, অর্থাৎ সুষম গোলকের ক্ষেত্রে গোলকের ভেতরে কিন্তু সকল বিন্দুতে প্রাবল্য শূন্য। একটা যদি সুষম গোলক, একেবারে সুষম আকৃতির গোলক যদি বিবেচনা করি এবং তার মধ্যে আমি যদি কোনো আধান প্রদান করি, সেক্ষেত্রে সেই আধান সেই গোলকের পৃষ্ঠে চারদিকে, ধরো এটাকে পজিটিভ চার্জে চার্জিত করলে সেই আধান গোলকের পৃষ্ঠে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। কেন্দ্রে কোনো আধান থাকে না। তো কেন্দ্রে কোনো আধান না থাকায় সেখানে কোনো প্রাবল্যও থাকে না, আকর্ষণ বিকর্ষণ বলের ব্যাপারটাও থাকে না, সে কারণে সেখানে প্রাবল্য শূন্য। অর্থাৎ সুষম গোলকের ক্ষেত্রে প্রাবল্য ই সমান, গোলকের ক্ষেত্রে গোলকের অভ্যন্তরে, বাইরে কিন্তু নয়, গোলকের অভ্যন্তরে প্রাবল্য ই সমান শূন্য, কারণ সেখানে কোনো আধান থাকে না। তো মহাকর্ষীয় প্রাবল্য যদি আমরা জেনে থাকি, এরপরে যে টার্মটা রয়েছে মহাকর্ষীয় বিভব। বিভব আবার সেই মহাকর্ষীয় ক্ষেত্রের সাথেই রিলেটেড, এই কারণে সবার আগে মহাকর্ষীয় ক্ষেত্রটা জানতে হবে। তো বিভব কি? আমরা প্রাবল্য পড়লাম যে একক ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করলে সেটা যে বল অনুভব করে। এক্ষেত্রে দূরত্ব কি সেটা সংজ্ঞায় কিন্তু মেনশন করা হয়নি, কিন্তু এমন যদি হয় একক ভরের বস্তুকে আমি মহাকর্ষীয় ক্ষেত্রে নিয়ে আসবো, বাট অসীম দূরত্ব থেকে নিয়ে আসবো, এই যদি হয় আমার মহাকর্ষীয় ক্ষেত্র, একটা বস্তুর দরুন সৃষ্ট ক্ষেত্র যদি এটা হয়, তাহলে অসীম দূরত্ব থেকে এই মহাকর্ষীয় ক্ষেত্রে সেই একক ভরের একটা বস্তুকে আমি যদি নিয়ে আসতে চাই, তাহলে সে যে পরিমাণ কাজ হবে সেই কাজটাকেই বলা হচ্ছে ওই বিন্দুর বা ওই একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব। কি বললাম, যে কোনো একটা ধরো এম ভরের একটা বস্তুর জন্য এখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টি হলো, এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে অসীম থেকে একক ভরের একটা বস্তুকে একটা বিন্দুতে যদি আমি নিয়ে আসি,
তার জন্য যে কাজ হবে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো এটা একটা কাজ। সো এটাকে আমরা লিখতে পারি মহাকর্ষীয় বিভবকে ভি দিয়ে ডিনোট করা হয়, এবং ভি সমান W/m, অর্থাৎ একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে নিয়ে আসতে যে কাজ হচ্ছে তাকে বলছি মহাকর্ষীয় বিভব। অসীমে মহাকর্ষীয় বিভব শূন্য ধরা হয় সাধারণত, এবং যত মহাকর্ষীয় ক্ষেত্রের কাছে আনা, এখন মনে হতে পারে অসীমে মহাকর্ষীয় বিভব শূন্য কেন, এই প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে বলি মহাকর্ষীয় বিভব হচ্ছে একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি। এইটা নিয়ে প্রায় সময় কনফিউশন হয়। আর প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা ই সমান জি বলছি, সেই হিসেবেও বলতে পারি অভিকর্ষীয় ত্বরণ একটা ভেক্টর রাশি। সো প্রাবল্য একটা ভেক্টর রাশি, বাট মহাকর্ষীয় বিভব এখানে কাজও একটা স্কেলার রাশি, ভরও একটা স্কেলার রাশি, তাদের অনুপাত। সো এটি একটি স্কেলার রাশি, এবং এর একক এসআই পদ্ধতিতে এর যে একক ধরা হয় সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইকুয়েশন এটা দাঁড়াচ্ছে জুল পার কেজি। একক হওয়ার কথা জুল পার কেজি, কিন্তু জুল পার কেজি না ইউজ করে ব্যবহারিক ক্ষেত্রে যে এককটা ব্যবহার করা, এটা অবশ্য ব্যবহার করা হয় তড়িৎ বিভবের ক্ষেত্রে, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে নয়। যেটা তড়িৎ বিভবের ক্ষেত্রে ভি সমান দাঁড়ায় W/Q, অর্থাৎ জুল পার কুলম্ব, সেটাকে ভোল্ট হিসেবে কনসিডার করা হয়। বাট আমরা পড়ছি মহাকর্ষীয় বিভব, সো এক্ষেত্রে একক আমরা জুল পার কেজি হিসেবেই লিখব, ঠিক আছে। আর এর মাত্রা দাঁড়াবে L² T−2। আমরা যদি W এবং M এর মাত্রা সমীকরণগুলো বসাই, এর মাত্রা দাঁড়াবে L² T−2, ঠিক আছে। তো আরেকটা বিষয়, বিভবের মান কিন্তু ঋণাত্মক হয়। এখন বিভবের মান ঋণাত্মক হয় কেন সেটাও একটু পরে দেখাচ্ছি, আমাদের ঠিক পরের টপিকে সেই জিনিসটা ডিসকাস করতে যাচ্ছি। তো এই পর্যন্ত যা জানলাম মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা প্রাইমারি কনসেপ্ট আমরা পেলাম। এখন যদি আমরা বিভব নির্ণয় করতে চাই, যে প্রথমে ধরলাম বিন্দু ভরের জন্য বিভব নির্ণয় করব, তার জন্য কনসিডার করলাম ও একটা বিন্দুতে m ভরের একটা বস্তু রয়েছে, এবং সেখান থেকে r দূরত্বে, এই ও বিন্দু থেকে r দূরত্বে p বিন্দুতে আমি একটা বিভব নির্ণয় করব, বিন্দু ভরের জন্য বিভব নির্ণয় করব। এখন p বিন্দুতে বিভব নির্ণয় করা মানে কি, অসীম দূরত্ব থেকে p বিন্দুতে একক ভরের একটা বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে সেটুকুই বের করা। তো সরাসরি অসীম দূরত্বের কাজ, অসীম দূরত্ব থেকে একটা বস্তুকে এই বিন্দুতে নিয়ে আসতে কাজটা অনেক বিশাল হবে। আমরা সেটা না করে আগে ক্ষুদ্র পরিমাণ কাজের হিসেব করে তারপর পুরো কাজটা হিসেব করব। এখন ধরলাম যে পি বিন্দুতে আমি যদি একটি একক ভরের আধান স্থাপন করি, প্রথমত পি বিন্দুতে আমি একক ভরের একটা আধান একক ভরের একটা বস্তু স্থাপন করছি, তাহলে একটু আগে আমরা প্রাবল্যের সংজ্ঞা অনুসারে পড়েছি যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলে। তো m ভরের বস্তুটির জন্য যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানেই আমি একক ভরের আরেকটা বস্তু যেহেতু নিয়ে আসছি, তাহলে সেটি একটি বল অনুভব করবে আর দূরত্বে অবস্থান করে, তাহলে এক্ষেত্রে প্রাবল্য সমান হবে কি পেয়েছিলাম আমরা, প্রাবল্য সমান কি পেয়েছিলাম, gm/ দূরত্বের বর্গ, অর্থাৎ r², যেহেতু এখানে একক ভরের বস্তুটি r দূরত্বে অবস্থিত, মহাকর্ষীয় প্রাবল্য পেলাম। এখন এই একক ভরের বস্তুটিকে আমি যদি পি বিন্দু থেকে, আচ্ছা প্রাবল্য যেহেতু একটা ভেক্টর রাশি, তার দিক রয়েছে এখানে একক ভরের বস্তু আর একটা হচ্ছে ক্যাপিটাল M ভরের বস্তু। তো বড় ভরের বস্তু যেটি তার দিকে প্রাবল্যের দিক হয়, সেক্ষেত্রে প্রাবল্য ই যদি কনসিডার করি তার দিক হবে একক ভরের বস্তু থেকে m ভরের বস্তুর দিকে, ঠিক আছে, অর্থাৎ পি বিন্দু থেকে ও বিন্দুর দিকে। এখন আমি যদি এই একক ভরের বস্তুকে সামান্য দূরত্ব সরিয়ে, সামান্য দূরত্ব বলতে খুব ছোট দূরত্ব যেটা ধরছি dr পরিমাণ সরিয়ে আরেকটা বিন্দুতে নিয়ে যাই, ধরলাম কিউ আরেকটা বিন্দুতে নিয়ে যেতে চাইছি সেই একক ভরের বস্তুটিকে,
তাহলে এক্ষেত্রে কিছু পরিমাণ কাজ হলো। তো আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এক্ষেত্রে কাজ আমরা একটু আগে বলেছি, বিভব বলতে কি বোঝায়, যে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকেই বলছি মহাকর্ষীয়, অর্থাৎ কাজের পরিমাণটাকেই বলছি কি বিভব। তো সেক্ষেত্রে কাজ না লিখে তার পরিবর্তে আমরা বিভব লিখতে পারি, এবং যেহেতু কাজটা খুব ছোট পরিমাণ, কারণ সরণ খুব ছোট, তার জন্য কাজটাও খুব ছোট হবে। সো এক্ষেত্রে বিভবটাও ছোট হবে। ডিভি সমান বল বলতে এখানে একক ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, আর একক ভরের উপর বস্তুর উপর প্রযুক্ত বলটাকে বলা হয় প্রাবল্য। তো এক্ষেত্রে আমরা বলের জায়গায় প্রাবল্য লিখতে পারি ইন্টু সরণ, অর্থাৎ প্রাবল্য সমান আমরা পেয়েছি gm/r² ইন্টু সরণ, এখানে কতটুকু দূরত্ব সরাচ্ছি dr পরিমাণ। এখন এই কাজটা কেন করলাম, আমার তো মোটিভ হচ্ছে পি বিন্দুতে বিভব নির্ণয় করা। তাহলে পি থেকে কিউ বিন্দুতে ক্ষুদ্র পরিমাণ সরণ ঘটালাম, একটা কাজ করলাম। কেন এটা করছি, আমি অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে পি বিন্দুতে আনতে কাজের পরিমাণটা কিন্তু অনেক বিশাল হবে। তো সেই বিশাল কাজটা বের করার জন্য আমরা যদি ছোট পরিমাণ কাজ নির্ণয় করতে পারি, তাকে ইন্টিগ্রেশন করলে একটা বিশাল মান আমরা পাই। কিন্তু এখন যদি আমি পি থেকে কিউতে সামান্য দূরত্বে সরানোর জন্য বিভবটা পেয়েছি, এখন অসীম থেকে একটা বস্তুকে, একক ভরের বস্তুকে পি বিন্দুতে আনতে কাজের পরিমাণ হিসেব করতে আমার জন্য সুবিধা হবে। ধরলাম অসীম থেকে এই বস্তুটাকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে, অর্থাৎ যে পরিমাণ বিভব হবে, তা যদি ভি হয়, অর্থাৎ ডিভি কে ইন্টিগ্রেট করলে কিন্তু আমরা ভি পেয়ে যাব। তো সেটার জন্য আমরা কোথায় নিয়ে আসছি, অসীম থেকে একটা বস্তুকে নিয়ে আসছি কোথায়, আর দূরত্বে পি বিন্দুতে। তাহলে নিয়ে আসছি কোথার থেকে, অসীম থেকে, এজন্য লোয়ার লিমিট হবে ইনফাইনিটি, আর কতটুকু দূরত্বে নিয়ে আসছি, আর দূরত্বে নিয়ে আসছি, সেজন্য হায়ার লিমিটটা হবে, আপার লিমিটটা হবে ক্যাপিটাল আর। তো ডিভি সমান আমরা লিখেছি gm/r² dr। সো এখানে gm ফিক্সড টার্ম, যেহেতু আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে থাকলো 1/r² dr। এটাকে ইন্টিগ্রেশন করলে, এই টাইপের ইন্টিগ্রেশন তোমাদেরকে অনেকবার দেখানো হয়েছে, x⁴n এর সূত্র অ্যাপ্লাই করবে, gm ইন্টু 1/r দাঁড়াবে ইন্টিগ্রেশনের রেজাল্ট। অর্থাৎ আমরা ভি সমান পাচ্ছি gm/r, তার আগে একটা মাইনাস থাকবে। তো এখানে একটু আগে বলেছি বিভবের মান ঋণাত্মক হয়। বিভবের মান ঋণাত্মক কেন বলছি, যে এই বস্তুটাকে আমি অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে যখন আনছি, বাইরের কোনো বল প্রয়োগ করে কিন্তু আনছি না, কি বল, কিন্তু এখানে একটা কাজ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। তাহলে সেই বলটা কোথা থেকে পাচ্ছে, এই বস্তুটা এম ভরের বস্তুর দরুন যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল, তার কারণে কি, তার ক্রিয়ায় এই একক ভরের বস্তুটি আমি পি বিন্দুতে নিয়ে আসছে। অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, মহাকর্ষ বল যা ছিল এই দুটি বস্তুর মধ্যে, সেই মহাকর্ষ বলটাকে ব্যবহার করেই আমি কি করছি, বস্তুটিকে এই বিন্দুতে নিয়ে আসছি, বাইরের কোনো বল ব্যবহার করছি না। যেহেতু মহাকর্ষ বলকে ব্যবহার করছি, বাইরের কোনো বল বা শক্তির সাহায্য নিচ্ছি না, এই কারণেই এই কাজটা ঋণাত্মক কাজ বলা হচ্ছে। বা যেহেতু বিভব মানে কাজকেই বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন প্রকাশ করছে যে বাইরের কোনো শক্তি ব্যবহার হচ্ছে না, বরং তাদের মধ্যকার যে মহাকর্ষীয় বল সেটাকে খরচ করেই কাজটা হচ্ছে বলে এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে সেটা প্রকাশ করা হচ্ছে। তো আমি যত কাছাকাছি দূরত্বে থাকছে ভি এর মান, অর্থাৎ দূরত্ব যত কম হচ্ছে ভি এর মান নেগেটিভ হচ্ছে বেশি, দূরত্ব বাড়তে বাড়তে অসীমে গেলে ভি এর মান আস্তে আস্তে পজিটিভ হবে, এবং যেহেতু নেগেটিভ মান থেকে এর মান শুরু হয়েছে, তো সর্বোচ্চ মান দাঁড়ায় 0 এবং সেটা হয় অসীমে গিয়ে। এখন যদি আমি ভি আর আর এর মধ্যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, যে মহাকর্ষীয় বিভব আর দূরত্ব আর এর মধ্যে এই যে ইকুয়েশনটা পেলাম, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ভি আর এক্স অ্যাক্সিস বরাবর
আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভি কে রিপ্রেজেন্ট করি। যদি এটা শুধু এক্ষেত্রে যেটা দাঁড়ায় ভি ইজ প্রপোর্শনাল টু -1/r, ঠিক আছে। যদি শুধু ভি ইজ প্রপোর্শনাল টু 1/r হতো তাহলে আমরা জানি যে ইকুয়েশনটা গ্রাফটা এরকম হতো যে আর এর মান যত বাড়ে ভি এর মান তত কমবে, কিন্তু এখানে একটা মাইনাস সাইন আছে। সো আমাদের এক্ষেত্রে গ্রাফটা দাঁড়াবে আলটিমেটলি এরকম, অর্থাৎ উল্টা, যেহেতু নেগেটিভ মানে থাকছে আমরা এই গ্রাফটা পাবো। দেখো এই গ্রাফটাতে হিসেব করলে দেখতে পাবো যে আলটিমেটলি আর এর মান যত বাড়বে ভি এর মান কিন্তু কমবে, যেহেতু নেগেটিভ সেই হিসেবে আর এর মান যত বাড়বে ভি এর মান কম হবে। তো এই ক্ষেত্রে আর অসীম দূরত্বে যদি যায় আস্তে আস্তে দূরত্ব যত বাড়বে ভি এর মান কমতে কমতে অসীমে প্রায় এই দাগটা বা এই গ্রাফটা শূন্যে গিয়ে পৌঁছাবে। তো এইভাবে আমরা বিভব আর দূরত্ব তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক, প্রাবল্য ই এবং বিভব ভি এর সম্পর্ক যদি আমরা নির্ধারণ করতে চাই, তার মধ্যে সম্পর্কটা কিরকম, একটু আগে আমরা যেরকম লিখলাম যে একটা বস্তু প্রথমে এ বিন্দুতে একটা বস্তু কনসিডার করছি, তো এ থেকে বি বিন্দুতে যদি আমি তাকে সরাতে যাই সেক্ষেত্রে যে পরিমাণ কাজ হবে সেটাকে আমরা বলবো এ থেকে বিতে সরাতে টোটাল বিভবটা। তো প্রথমত ধরলাম যে এ থেকে বি বিন্দুতে আমি যদি বি বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করি তাহলে আর এ বিন্দুতে এম ভরের একটা বস্তু থাকে, সেক্ষেত্রে প্রাবল্য আগের মতো একটু আগে যেরকম বলেছি প্রাবল্য এখানে কাজ করবে। এই দূরত্বটা যদি আর পরিমাণ হয় প্রাবল্য কাজ করবে gm/r², এবং প্রাবল্যের অভিমুখ হবে বি থেকে এ এর দিকে, কারণ এই বিন্দুতে বড় ভরের বস্তুটি রয়েছে। এখন যদি আমি এমন করতে চাই যে বি বিন্দু থেকে ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র সরণে সরিয়ে ওই একক ভরের বস্তুটিকে বি বিন্দু থেকে সরিয়ে আমি আরেকটা বিন্দুতে নিয়ে যাব, অন দ্যাট কেস কি হবে, আমার কাজ হবে। সো কাজ হলে সেক্ষেত্রে বিভব হবে। তো সেই বিভবটা আমরা কি লিখতে পারবো, ধরলাম যে এ বিন্দুর বিভব হলো ভি পরিমাণ, যেহেতু এই বিন্দুতে প্রাথমিক অবস্থায় আমার ভরের বস্তুটি ছিল, এই বিন্দুর বিভব যদি ভি ধরি এবং যদি ধরি যে বি বিন্দুর বিভব সেটা হচ্ছে ভি প্লাস ডিভি, এই বিন্দুতে ধরলাম বিভব ভি আর বি বিন্দুতে ধরলাম ভি প্লাস ডিভি, দ্যাট মিনস ভি এ সমান এ বিন্দুতে বিভব ভি এ সমান হচ্ছে ভি, আর বি বিন্দুতে বিভব ভি বি সমান হচ্ছে ভি প্লাস ডিভি। তাহলে এখন এ থেকে বি বিন্দুতে আমার যে একক ভরের বস্তুটি সরাতে বা এরপরে আরও ক্ষুদ্র দূরত্ব ডি আর পরিমাণ, আমি যদি এই আর এর পরিবর্তে ক্ষুদ্র দূরত্ব ডি আর কনসিডার করি, তাহলে এ থেকে বি বিন্দুতে সেই একক ভরের বস্তুটিকে সরাতে যে পরিমাণ কাজ হয় সেটাই তাদের মধ্যকার বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য আমি যেহেতু এ থেকে বি বিন্দুতে বস্তুটিকে নিয়ে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে এই আমার বিভব পার্থক্য হবে ভি এ মাইনাস ভিবি। তো এই বিভব পার্থক্য সমান হচ্ছে এ থেকে বি বিন্দুতে সরাতে কৃত কাজ সমান কি এক্ষেত্রে প্রাবল্য ইন্টু সরণ। সো প্রাবল্য ভি এ মাইনাস ভিবির যদি মান বসাও, ভি এ সমান ভি মাইনাস ভি প্লাস ডিভি যদি বসাই, আলটিমেটলি যেটা থাকে মাইনাস ডিভি সমান প্রাবল্য ই ইন্টু সরণ ডি আর পরিমাণ। দ্যাট মিনস এক্ষেত্রে আমরা লিখতে পারি ই সমান মাইনাস ডিভি বাই ডি আর। এটাই হলো প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটা এ বিন্দু বি বিন্দুর কথা বলছে, আমি যদি এ বিন্দু বি বিন্দু কনসিডার না করে ধরো এখানে বি বিন্দু থেকে সি বিন্দুতে সরাতে চাই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হবে বি থেকে এ থেকে বিতে না বলে বি থেকে সিতে সরাবো, সেক্ষেত্রে আবার বিভব মানটা হবে ভিবি মাইনাস ভিসি। সেই হিসেব করে আমরা
ই এবং ভি এর যে সম্পর্কটা পাই, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। প্রাবল্যের ব্যাপারটা আমরা জেনেছি, বিভবের ব্যাপারটা জেনেছি যে বিভব ঋণাত্মক হয়, কেন হয় সেই ব্যাখ্যাটাও আমরা দিয়েছি। এরপর আরেকটা ছোট টপিক দিয়ে আজকের ক্লাস শেষ করব। সেই টপিকটা হলো পৃথিবীর ব্যাস বরাবর, আমরা জানি পৃথিবীকে একটা সুষম গোলক ধরা হয়, পৃথিবীর এই ব্যাস বরাবর যদি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা সুড়ঙ্গ বিবেচনা করি, অন দ্যাট কেস সেই সুড়ঙ্গ দিয়ে এম ভরের একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, একটা সুড়ঙ্গ কনসিডার করছি কোথায়, পৃথিবী আর্থ, তার ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ বিবেচনা করে সেখান দিয়ে একটা এম ভরের বস্তুকে যদি ছেড়ে দিই, সেই বস্তুটার গতি কিরকম হবে বা কিরকম ভাবে সেই বস্তুটা মুভমেন্ট করবে সেই জিনিসটার ব্যাখ্যা। তো আমরা জানি যে একটা বস্তুকে যখন ছেড়ে দিচ্ছি, ধরলাম একটা সময় পরে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে পড়তে পড়তে যদি ধরো এক্স দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, এক্স দূরত্ব ধরতে পারি, আর দূরত্ব ধরতে পারি। তো এখানে একটা বিন্দু যদি আমি কনসিডার করি সি বিন্দু, এক বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই সুড়ঙ্গ পথে ছেড়ে দিলাম এবং একটা নির্দিষ্ট সময় পরে সি বিন্দুতে আসলো যখন, তখন পৃষ্ঠ থেকে তার দূরত্ব হলো এক্স পরিমাণ। তো আমরা এই কেসটা ইয়ের ক্ষেত্রেও দেখেছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যখন বস্তুর অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করেছি, তখন দেখেছি যখন একটা দূরত্ব অতিক্রম করে আছে, আমরা একটা বস্তুকে ও বিন্দুতে ধরলাম পৃথিবীর কেন্দ্র অবস্থিত। তো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব যতটুকু, আকর্ষণ কিন্তু ততটুকু জুড়েই থাকে। এবং বস্তুটা যেহেতু অলরেডি এক দূরত্ব পার হয়ে চলে আসছে, তাহলে বস্তুটার কেন্দ্র থেকে বস্তুটার আকর্ষণ এই এতটুকু দূরত্বেই কাজ করবে, পুরো পৃথিবীর ব্যাসার্ধ জুড়ে কিন্তু আর কাজ করবে না। এখন দূরত্ব অতিক্রম করার কারণে এই পথটা ছোট হয়ে এলো, বা এটা যদি পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে এক দূরত্ব পার হয়ে আসলো, মানে এখন ধরি যে কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব হচ্ছে আর পরিমাণ, ঠিক আছে, স্মল আর ধরছি, কেন্দ্র থেকে ওই বস্তুটির দূরত্ব। প্রথমত সে পৃথিবী পৃষ্ঠ থেকে নামতে নামতে এক দূরত্ব অতিক্রম করে আসলো সি বিন্দুতে, এবং এখন কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব হচ্ছে আর দূরত্ব, অর্থাৎ এই দূরত্বে অবস্থান করে বস্তুটি পৃথিবীর কেন্দ্র দিকে আকর্ষণ বল অনুভব করবে। আর অর্থাৎ এই ক্ষেত্রে আকর্ষণ বল কাজ করবে এই ছোট গোলক পর্যন্ত, পুরো পৃথিবীর ব্যাসার্ধ জুড়ে নয়। তো এই ক্ষেত্রে আমি যদি সেই আকর্ষণ বলটা বের করতে চাই, এফ সমান যদি লিখতে চাই আমরা, পৃথিবীর ভর যদি এম হয়, ক্যাপিটাল এম হয়, আর সেই বস্তুটির ভর যদি স্মল এম পরিমাণ হয়, বস্তুটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে, আমরা লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার। এখন জি এম, পৃথিবীর ভর কিন্তু আমি এম হিসেবে বিবেচনা করব না, এম প্রাইম বিবেচনা করব, কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে অলরেডি কিছুটা দূরত্ব বস্তুটা অতিক্রম করে চলে এসছে। তাহলে পৃথিবীর ভর এখন আমি এই ছোট্ট গোলকটির ভর হিসেবে কনসিডার করব, যার ভর ধরছি এম প্রাইম। তাহলে এম প্রাইম সমান আমার আগে বের করতে হবে, আমরা এম সমান জানি রো ইন্টু ভি। তো পৃথিবীর ঘনত্ব তো সেম থাকছে, বাট আয়তন যেহেতু ব্যাসার্ধ পরিবর্তন হয়ে গেল, কাজে আয়তনের মানও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ রো ইন্টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো এক্ষেত্রে এই মানটা যদি আমরা পাই, পৃথিবীর যে সংকীর্ণ হলো, পৃথিবী সংকীর্ণ হলো না, বস্তুটি একটা দূরত্ব অতিক্রম করে আসার কারণে ওই দূরত্ব বাদ দিয়ে বাকি অংশটুকুর জন্য আমরা পৃথিবীর ভর কনসিডার করছি। তাহলে সেই ভর সমান দাঁড়াচ্ছে জি ইন্টু 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ সমান সমান আমরা পাচ্ছি 4/3 পাই জি রো ইন্টু আর, ঠিক আছে। তো এটা যখন আমরা পাচ্ছি, আচ্ছা এখানে এমও থাকছে, যে বস্তুটির ভর এম সেটাও থাকছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি
যে বস্তুটির ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন অনুসারে যদি বলি 4/3 ফিক্সড মান, পাই এর মান ফিক্সড, জি এর মান ফিক্সড, রো এর মান ফিক্সড, এম এর মান ফিক্সড, বাট আর এর মান ভ্যারি করছে কারণ বস্তুটি আস্তে আস্তে সুড়ঙ্গ পথে পৃথিবীর কেন্দ্রের দিকে আসছে। সো আর এর মান এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে 4/3 পাই জি রো এম সমান আমরা যদি কনস্ট্যান্ট ধরলাম একটা কনস্ট্যান্ট, তাহলে এফ সমান লিখতে পারি কে ইন্টু আর, আর কনস্ট্যান্টটার পরিবর্তে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু আর। তো এখন এইটুকু আমরা জানলাম এফ ইজ প্রপোর্শনাল টু আর। এবার বস্তুটির আমরা যদি অবস্থান বিবেচনা করি, বস্তুটি কেন্দ্রের আকর্ষণে আস্তে আস্তে কেন্দ্রের দিকে আসবে এম ভরের বস্তুটি। তারপর একটা সময় কেন্দ্র পার হয়ে যখন আবার নিচের দিকে যেতে চাইবে, নিচের দিকে যাবে, তখন কিন্তু আবার কেন্দ্র তাকে পিছনের দিকে আকর্ষণ করবে, কারণ বস্তুর উপর সবসময় আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে হয়। তো বস্তুটিকে পৃথিবীর কেন্দ্র আবার যখন পার হয়ে চলে আসলো, আবার কিন্তু তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। তো সেই আকর্ষণের কারণে বস্তুটি আবার পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে এবং এইভাবে বারবার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তার অবস্থান চেঞ্জ হবে। আর এক্ষেত্রে আমরা ফাইনালি সামারি পেলাম কি, যে বস্তুটির উপর প্রযুক্ত বল সরণের সমানুপাতিক। তোমরা যখন চ্যাপ্টার 8 পড়বে সেখানে যখন সরল সন্ধিত গতি পড়বে তরঙ্গ চ্যাপ্টারে, সরল সন্ধিত গতি যখন পড়বে তখন একটা সূত্র পাবে যে সরল সন্ধিত গতি কখন হয়, তরঙ্গ চ্যাপ্টারে নয়, সরি, তার আগের চ্যাপ্টারে পাবে যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল বা ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় এবং সেই বল বা ত্বরণ সবসময় কেন্দ্র অভিমুখী হয়, তো সেক্ষেত্রে সেই বস্তুটার গতিকে আমরা সরলসন্ধিত গতি বলতে পারি। আমি আবার বলছি, কোনো একটা বস্তুর ত্বরণ যদি এমন হয় সেটি সবসময় সরণের মানের সমানুপাতিক, এখন বল সরণের সমানুপাতিক মানে ত্বরণও সরণের সমানুপাতিক হবে। তো কোনো একটা বস্তুর ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় এবং সবসময় সাম্যাবস্থার অভিমুখী হয়, সেক্ষেত্রে সেই বস্তুটার গতিকে সরলসন্ধিত গতি আমরা বলতে পারি। এই বস্তুটার ক্ষেত্রে আমরা অলরেডি তো পেয়েই গেলাম বল সরণের সমানুপাতিক মানে ত্বরণ সরণের সমানুপাতিক। আবার আমাদের ব্যাখ্যা থেকেও জানলাম যে এই সরণ সবসময় বা বস্তুটি সবসময় কেন্দ্রের দিকে আকর্ষণ করছে বা একটা সাম্য অবস্থার দিকে আকর্ষণ করছে, কারণ কেন্দ্রটাকে আমি যদি সাম্য বিন্দু ধরি, বারবার এই বিন্দুকে ওভারকাম করে আসছে, আবার কেন্দ্রের আকর্ষণে তার দিকে ফিরে যাচ্ছে। তো সেই হিসেবে এই বস্তুটির গতিকে আমি বলতে পারি সরল সন্ধিত গতি বা সরল দোলন গতি। সো আলটিমেটলি একটা পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ বিবেচনা করে একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই বস্তুটি কি হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে ওই সুড়ঙ্গ বরাবর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরল দোলন গতিতে, এক্ষেত্রে গতিটা হবে সরল দোলন গতিতে দুলতে থাকবে। এই ব্যাপারটা পুরোটাই কাল্পনিক, কারণ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ব্যাস বরাবর কোনো সুড়ঙ্গ বিবেচনা করা যায় না, বাস্তবে এই ধরনের কোনো সুড়ঙ্গের অস্তিত্বও নেই, এটা পুরো একটা কাল্পনিক ব্যাপার। কিন্তু যদি এরকম হতো সেক্ষেত্রে কি ঘটতো একটা বস্তুর ভাগ্যে বা তার গতি কিরকম হতো, সেটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এই বস্তুটির গতি হবে সরল দোলন গতি। তো আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এটা উদাহরণমূলক প্রশ্ন হিসেবে ব্যাখ্যাটা আসতে পারে। তোমাদের সব বইগুলোতে রয়েছে, রেফারেন্স বইগুলোতে এই টপিকটা। আজকের ক্লাস আশা করি টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো এবং টপিকগুলো একটু প্র্যাকটিস করবে, ফলো করবে। নেক্সট ক্লাসে আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আগাম ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। সবাই ভালো থেকো।